নমস্কার সকলকে, লিভিং উইথ সানিবানির নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত। তো আজ এই ম্যাচিং জুটি আবার রেডি হয়ে গেছি নতুন একটা ডেস্টিনেশন তোমাদের দেখানোর জন্য। তো তোমরা জানো আমরা দুবলাগাড়ি উইকেন্ড ট্যুরে বেরিয়েছি। তো দুবলাগাড়িতে 3 দিন কাটানোর পর আমরা আজকে সাইট সিইং করব। তো এখানে সাইট সিইং বলতে কিন্তু পিকা তোমাকে বলে রাখি পুরোপুরি ধর্মীয় স্থান আজকে আমরা রেখেছি। তো তাই জন্য আমাদের ড্রেস কোড তোমরা দেখতে পাচ্ছ, ওর পরনে সুন্দর শাড়ি, আমার পরনে পাঞ্জাবি। অনেকদিন পর আমরা পরলাম এরকম ড্রেস। ব্যাপার হচ্ছে যে আমরা এমন একটা জায়গা চেয়েছিলাম যেটা সমুদ্র, নদী, মানে যে প্রাকৃতিক জায়গা, তার সঙ্গে ধর্মীয় ব্যাপারটাও মিশ্রণ থাকবে। তো ধর্ম, সমুদ্র, নদী, পাহাড় সব মিলিয়ে মিশিয়ে এই দুবলাগাড়ি পঞ্চলিঙ্গেশ্বর ট্যুর আমাদের অলরেডি দুবলাগাড়ি কমপ্লিট হয়ে গেছে। পঞ্চলিঙ্গেশ্বরের পথে আমরা রওনা দিয়েছি, কেয়ার রিসোর্ট যাব, কিন্তু তার মাঝে পথে অনেক মন্দির পড়বে যেগুলো উড়িষ্যার একটা সংস্কৃতিকে বহন করে। তো সেই মন্দিরগুলো আমরা আজকে দেখাবো ব্লগের মাধ্যমে, ফটোর মাধ্যমে তোমরা দেখতে পাবে। আপাতত ব্লগটা যা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি পরীক্ষিত জগন্নাথ মন্দিরে। এটা খুব সুন্দর একটা মন্দির, আমি শুনেছি। তো ভেতরে গিয়ে দেখবো কিরকম কি, এবং বিগ্রহের দর্শন করব আমরা দুজনে মিলে। তো আজকে প্রথম আমাদের সাইট সিইং শুরু হলো এই পরীক্ষিত জগন্নাথ মন্দির দিয়ে। এবার মূল গেটে আমরা প্রবেশ করব। চলো, কি সুন্দর পরীক্ষিত জগন্নাথ মন্দিরটা একবার দেখো, অপূর্ব স্ট্রাকচার। দুপাশে সিংহ রয়েছে, বলে না সিংহ দুয়ার, সেরকম ব্যাপার মন্দিরের। এরা মনে হচ্ছে একদম রক্ষাকর্তা। সামনেই 2 সিংহ, এবং খুব সুন্দর লাগছে এই গেটটা, এই প্রবেশদ্বার, মন্দিরের মূল প্রবেশদ্বার এত সুন্দর লাগছে দেখতে। আর এখান থেকে কি সুন্দর ওই মন্দিরে ওঠা যায়। জগন্নাথ মন্দির, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। এখন রয়েছি পরীক্ষিত জগন্নাথ মন্দিরে। তো এই জগন্নাথ মন্দিরটাও অপূর্ব সুন্দর। ভেতরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তার মূর্তি, এবং সামনে রয়েছেন গরুর ভগবান। এবং মন্দির চত্বরটা এত সুন্দর কারুকার্যে ভর্তি, আমাদের দারুণ লেগেছে। পিকা, তোমার কেমন লাগলো? খুব অপূর্ব সুন্দর লেগেছে, এটা তো বলার কিছু নেই। অপূর্ব, মানে অন্য জায়গার মন্দির দেখতেও একটা অন্যরকম লাগে, একদম বেশ একটা ভক্তি এমনিই চলে আসছে। আর রংটাও আমাদের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। মন্দির বেশ আমাদের, আর মন্দিরের সঙ্গে আমাদের পুরো ম্যাচিং হয়ে গেছে। খুব সুন্দর, দেখো চূড়াটা উপরে দেখা যাচ্ছে, আর ভেতরে বিগ্রহটা দেখে একটা মনে আলাদা ভক্তি জাগছে। খুব সুন্দর লাগছে। ফটোর মাধ্যমে দর্শন করাবো, এমনি তো দর্শন করানো গেল না, কারণ ভেতরে ইয়ে নেই। তবে হ্যাঁ, ভিডিও আমরা করেছি, অবশ্যই ব্লগে সেগুলো পুরোপুরি আসবে। তোমরা ক্লিপগুলো পরে পরে দেখতে পাবে, কোনোভাবে স্কিপ করো না। এত সুন্দর মন্দির তোমরা দেখো, আশা করি ব্লগটা ভালো লাগবে, তোমাদেরও দর্শন হবে। আর আমি মন্দিরের গেট এগুলো সব দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর বিগ্রহ সব দেখিয়ে দিচ্ছি।
तो ये हैं राजू दा या अनवर दा, आप जो कह सकते हैं। तो इनके साथ हम लोग बालासोर स्टेशन से आए थे, दुबलागढ़ी जो रॉयल फैमिली इको रिसोर्ट है वहाँ पे। अभी साइट सीइंग करने भी इनके साथ ही हम लोग जा रहे हैं। तो राजू दा का बिहेवियर भी बहुत अच्छा है। आप आपका नंबर शेयर कर दीजिए। मेरा नंबर अगर ऑटो बुकिंग करेंगे तो 9178824987। बालासोर से अब दुबलागढ़ी किसी भी रिसोर्ट पे आ सकते हैं। और बागदा बीच, पड़ीखी सब जगह आप घुमाते सब हैं, जगह সাইট সিন भी कराते हैं। তো সাইট সিনের জন্য, সব বিচ ঘোরার জন্য বা এমনি সমস্ত রিসোর্ট পিক আপ ড্রপ বালাসোর স্টেশন থেকে এনাকে বুক করতে পারো। খুবই ভালো, এনার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এখন পড়িখি জগন্নাথ মন্দিরে আমরা আছি আর রাজুদার সঙ্গে এখন একটা মুহূর্ত শেয়ার করছি তোমাদের সঙ্গে। এবার আমাদের জার্নি শুরু হবে। এরপর আমরা কোথায় যাব? আমি যাব ক্ষীরচোরা মন্দির। আচ্ছা, এটা যাব আমরা ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। তো চলো, আমরা এখন রয়েছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে, যেটা আছে রেমুনাতে। তো আমি আগেই বলেছিলাম যে দুবলাগড়ি এমন একটা জায়গা, বালাসোর উড়িষ্যার এমন একটা জায়গা, ভগবান সমস্ত প্রকৃতি ধর্মকে উজাড় করে দিয়েছে। কাছাকাছি রয়েছে পাহাড়, সমুদ্র, নদী, আর রয়েছে ধর্মীয় স্থান, তার মধ্যে ক্ষীরচোরা গোপীনাথ অন্যতম। তো পিকা, তোমাকে ক্ষীরচোরা গোপীনাথের আমি একটা ইতিহাস বলি। সেটা হচ্ছে যে তুমি জানো শ্রী চৈতন্যদেব এবং মাধবেন্দ্র পুরী এরা দুজনাই নবদ্বীপ থেকে বারবার পুরী যেতেন। তো ক্ষীরচোরা গোপীনাথে এসে কিন্তু দুজনাই খুব মোহিত হয়ে গিয়েছিলেন ঠাকুরের রূপ দেখে। তো তুমি দেখলে এখানে 3 ধরনের ঠাকুর আছে। এক রয়েছে গোপীনাথ স্বয়ং, তার পাশে রয়েছেন মদনমোহন, পাশে রয়েছেন গোবিন্দ। তো এবার ক্ষীরচোরা গোপীনাথের নামটা কেন এলো সেটা বলি। মাধবেন্দ্র পুরী তো তুমি চেনো। এবার মাধবেন্দ্র পুরী একবার এরকম পুরী যাওয়ার পথে এখানে আসেন এবং সন্ধ্যায় উনি নাচ গান এরকম যে ধর্মীয় আচার অনুষ্ঠান করেন এবং এখানে পুরোহিতকে জানতে চান যে কি ভোগ দেওয়া হয় গোপীনাথকে। তো পুরোহিত জানান যে গোপীনাথকে ভোগ দেওয়া হয় 12টি ভাঁড়ে ক্ষীর দেওয়া হয় সন্ধ্যের আরতির সময়। তো মাধবেন্দ্র পুরী বলেন যে ওই ক্ষীর উনিও ভগবানকে অর্পণ করতে চান এবং মনে মনে তিনি একটা মানে ক্ষীরের প্রতি একটা লোভ হয় না মানুষের, যে ক্ষীরটা খেতে খুব সুন্দর বা কিছু এরকম একটা চিন্তা ওনার মনে আসে এবং উনি নিজের ভুল বুঝতে পারেন এবং অনুশোচনায় নিজের বাড়ি চলে যান। মানে এখানেই কোথাও একটা চলে যান যে না, উনি ভোগ দেবেন না, কারণ উনি আগেই মানে ভোগ নিবেদন করার আগে লোভ দিয়ে ফেলেছেন। এবারে সেইটা ভক্তের তো ভগবান আছে জানোই, তো শ্রীকৃষ্ণ তো বরাবর ভক্তের একদম ভক্তের ভগবান। তো উনি মানে গোপীনাথ সেই পুরোহিতকে স্বপ্ন দেন যে আমাকে যে ভোগগুলো অর্পণ করা হয়েছে 12টি হাঁড়ি রয়েছে ক্ষীরের, সেখান থেকে একটা হাঁড়ি আমি আমার কাপড়ের তলায় সরিয়ে রেখেছি, মাধবেন্দ্র পুরীকে তুমি দিয়ে এসো ওনার কাছে গিয়ে। তো পুরোহিত গিয়ে ওই ক্ষীরের ভাঁড়টা পান ঠাকুরের ওখান থেকে, যেখানে দেখলে ঠাকুর, এবং মাধবেন্দ্র পুরীকে সেই ভাঁড়টা দিয়ে আসেন। তো এই ক্ষীরচোরা মানে এখান থেকে মানে গোপীনাথ নিজের ক্ষীর নিজেই চুরি করেছে ভক্তের জন্য, সেই জন্য এর নাম ক্ষীরচোরা গোপীনাথ। তো কেমন লাগলো ইতিহাসটা? মানে এটা অদ্ভুত, মানে গায়ে শিহরণ জেগে যাচ্ছে। এরকম একদম মানে এরকমও হয় যে ভগবান ভক্তের জন্য এটাও করে থাকে। দারুণ লাগলো। আর অপূর্ব সুন্দর মন্দিরের কারুকার্য। 3 ধরনের ঠাকুর এখানে রয়েছে, গোপীনাথ রয়েছে, গোবিন্দজি রয়েছেন, মদনমোহনজি রয়েছে। প্রাণ জুড়িয়ে গেছে। তোমরা ছবি ভিডিও তো দেখতে পাবেই, এবারে ক্লিপগুলো দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি রেমুনার ক্ষীরচোরা গোপীনাথে। কত সুন্দর বাইরে থেকে মন্দিরটা, ভেতর থেকেও ততখানি সুন্দর, অপূর্ব লাগছে। ভেতরে মূল মন্দিরে প্রতিষ্ঠিত আছেন গোপীনাথ, গোবিন্দজি আর মদনমোহন ঠাকুর। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের মূল প্রবেশদ্বার হলো এটা। এখান দিয়ে ঢুকেই সামনেই একদম এই মন্দির। এই মন্দিরের সঙ্গে শ্রী চৈতন্যদেব কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, কেননা পুরী যাওয়ার পথে তিনি বারবার এই মন্দিরে আসতেন এবং গোপীনাথজির মূর্তি দেখে তিনি মোহিত হন। এবং তার যে গুরু মাধবেন্দ্র পুরী, তিনিও কিন্তু এই ক্ষীরচোরা গোপীনাথের সঙ্গে সম্পর্কিত, যে ইতিহাসটা তোমরা এখানেই জানতে পারছো। এই ভ্লগে তোমাদের কাছে সমস্ত ইতিহাস আমি তুলে ধরছি। দেখো এটাও কত সুন্দর। পিকা, এখানে জানো তো শ্রীকৃষ্ণের সমস্ত লীলাগুলো এখানে কিন্তু পটচিত্রের মধ্যে অঙ্কন করা হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি। শ্রী চৈতন্যদেব এবং শ্রীকৃষ্ণের সমস্ত লীলা এখানে কিন্তু রয়েছে।
এই যে জগন্নাথ, এখানে শ্রী চৈতন্যদেবের যে ব্রহ্মচর্য, এখানে রয়েছে আরো রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানের কাহিনী, শ্রী চৈতন্যদেব, শ্রীকৃষ্ণের বাল্যলীলা। এখানে ক্ষীর প্রসাদ পাওয়া যায় ক্ষীরচোরা গোপীনাথে। দেখো 70 টাকা, 40 টাকা, 25 টাকা, 3 ধরনের। আমরা এখন পেলাম না, কেননা ক্ষীর প্রসাদ শেষ হয়ে গেছে। 12:30টার পর আবার পাওয়া যাবে। তো এটা মন্দির চত্বরের অফিস, আর এটা মন্দির। এই পাশটাও বেশ সুন্দর, সুন্দর জায়গাটা, অনেকটা এলাকা জুড়ে। রয়েছি ক্ষীরচোরা গোপীনাথের এমুনাতে, এবং আমি বলছিলাম যে এখানে শ্রী চৈতন্যদেবের ইতিহাস জড়িত আছে। এখানে ওনার পদযুগল রয়েছে, তো সেই পদযুগল জড়ো তোমাদের দর্শন করাই। দেখো শ্রী চৈতন্যদেবের পদযুগল এখানে রয়েছে। উড়িষ্যার যে উড়িয়া ভাষা, সেখানেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম শ্রী বিজয় কৃষ্ণ সিংহের পত্নী স্বর্গীয়া শ্রীমতী শিবু রানী সিংহের স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত, কলিকাতা। কিন্তু আসল হচ্ছে ওনারা দান দিয়েছেন, লেখাতে রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম। দেখো মহাপ্রভুর পায়ের ছাপ আমরা কিন্তু দেখছি, এটা এর থেকে পুণ্যের কিছু হতে পারে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও পিকাকে আমি দেখালাম শ্রী চৈতন্যদেবের পাদপদ্ম, কত সুন্দর আমাদের একটা ঐতিহ্য, তাই না পিকা? একদম তাই। খুব সুন্দর লাগলো। দেখো এখানে লেখাও আছে। হ্যাঁ, একদমই তাই। এখানে বিভিন্ন আরো মন্দির, সমাধি মন্দির এসব রয়েছে। আর এখান দিয়ে খুব সুন্দর ভিউটা আসছে, সামনের মূল প্রবেশদ্বার। এখানে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য সবার লীলা, আর এখানে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর এই ভিউটা, আর আকাশটা আরো সুন্দর। তো একটা ছোট্ট ইতিহাসের কথা বলি, টিকা তোমাকেও বলছি। এই মন্দিরে যে মূর্তি দেখলে গোপীনাথের, সেটা ভগবান যে রামচন্দ্র সীতারা যখন বনে যাচ্ছিলেন, তখন সীতা কিন্তু ভগবান রামচন্দ্রকে বলেন, এবং উনি ওনার তীর দিয়ে খোদাই করে ওই গোপীনাথের মূর্তি কিন্তু করেছিলেন। এবং আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সীতা কিন্তু চিত্রকূটে ওই গোপীনাথজির পুজো করে যান। তার মানে বুঝতে পারছো কত ইতিহাস জড়িয়ে আছে এই মন্দিরের সঙ্গে, প্রচুর ইতিহাস জড়িয়ে আছে। এবং বাঙালির শ্রী চৈতন্যদেব এখানে এসে খুব গর্ব লাগছে, তার ইতিহাস এখানে জড়িত আছে। এখানে ওনার পায়েরও পদচিহ্ন আছে, আমি শুনেছি, ওটা আমি দেখছি কোথায় আছে। তো ওনার পদচিহ্ন এখানে কিন্তু করা আছে। এখানে উনি এসেছিলেন, মাধবেন্দ্র পুরী এসেছিলেন। ক্ষীরচোরা গোপীনাথের ইতিহাস তোমাদের বললাম। আকাশটা দেখো কত সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছে। ভগবানের জায়গায় এলে একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হয়, আর এই এত সুন্দর পরিবেশ, মন জুড়িয়ে যাচ্ছে। রেমুনার ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, এই মন্দিরের ইতিহাস অনেক বেশি, এবং আমাদের খুব ভালো লাগলো। এখন আমরা জাস্ট বাইরে বেরোলাম মন্দিরের, এবার আমরা যাব এমামি জগন্নাথ মন্দির। আমরা এখন কোথায় আছি? আমরা এখন জগন্নাথ টেম্পলে আছি। দেখতেই পাচ্ছ পিছনে কি সুন্দর জগন্নাথ দেবের মন্দির, ধ্বজাটা উড়ছে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। দারুণ লাগছে, দারুণ। কি অপূর্ব স্ট্রাকচার এই এমামি জগন্নাথ মন্দিরের। তো এই জগন্নাথ মন্দিরের ব্যাপারটা বলি, এটা উড়িষ্যার যে এমামি পেপার মিল। তো পিকা তোমাকেও বলি, এমামি পেপার মিল কর্তৃপক্ষের তরফ থেকে পুরীর জগন্নাথ মন্দির আর কোণারকের যে সূর্য মন্দির, তার আদলেই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর রঘুনাথ মহাপাত্র, যিনি পদ্মবিভূষণ পাত্র মানে প্রাপ্ত একজন শিল্পী ভাস্কর, তা 2009 সালে তিনি শুরু করেছিলেন। 2015 সালে তিনি মন্দিরের কাজ শেষ করেন। এটা উন্মুক্ত হয় সকল ভক্তদের জন্য। আর এখানে তো আরতি টারতি সবই হয়, আর এখানে ভোগও পাওয়া যায় সবকিছু।
অপূর্ব সুন্দর দেখো। এখানে কিন্তু মন্দিরগুলো মেনলি রথের ডিজাইনের করা হয়েছে, আর জগন্নাথ মন্দির আর কোণারক মন্দির মিলিয়ে এখানে কিন্তু সব চাকাগুলো আছে। ওই কোণারকের যে 16টা চাকা সেটাও কিন্তু এই মন্দিরে আছে। কি অপূর্ব কাজ শিল্পীর। এই মন্দির চত্বরটাও খুব সুন্দর লাগছে দেখতে। এখানে অনেক মন্দির রয়েছে, কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে মন্দির, আর রয়েছে এখানে লক্ষ্মী মন্দির, হনুমান মন্দির, এখানে অনেক মন্দির এমনিও সাইডে সাইডে রয়েছে। এখান থেকে সত্যিই পিকা ঠিক বলেছে, চূড়াটা দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, ধ্বজাটা খুব সুন্দর লাগছে। সুন্দর এমামি জগন্নাথ মন্দিরে আমরা চলে এসেছি। অপূর্ব সুন্দর কারুকাজ, এই জায়গাটা দেখলে মন জুড়িয়ে যাচ্ছে। আর চারিদিকে কত ফ্যান, একটুও গরম লাগার উপায় নেই। আর এখানেও সামনে গরুর রয়েছেন। খুব সুন্দর লাগছে এই এমামি জগন্নাথ মন্দির। অপূর্ব বিগ্রহ জগন্নাথ, বলরাম, সুভদ্রার। এখন রয়েছি এমামি জগন্নাথ মন্দিরে। অপূর্ব সুন্দর চারিদিকে ভাস্কর্য স্থাপত্য দেখতে পাচ্ছি। এই মন্দিরটা নবনির্মিত, 2009 সালে শুরু হয়, 2015 সালে শেষ হয়। অপূর্ব সুন্দর লাগছে। পিকার কেমন লাগলো এখানে এসে? অসাধারণ লাগছে। এর যে স্থাপত্য ভাস্কর্য যা বললে সেটা তো দেখতেই পাচ্ছি, তার সাথে প্রত্যেকটা চিত্র, মানে এই যে পাথরের উপর খোদাই করে করে বিভিন্ন মানে দেব দেবীর যে চিত্রগুলো, এগুলোও কিন্তু সব তো পুরাণের কাহিনী, নিশ্চয়ই পুরাণের কাহিনী বর্ণিত রয়েছে এখানে। আমার যতদূর মনে হয়, যতদূর আমার আইডিয়া, এখানে রামচন্দ্রবাসী, বিষ্ণু, সমস্ত যে অবতার তাদের সবকিছু রয়েছে এখানে। পরশুরাম বর্ণনা রয়েছে। আর এটা কোণারকের সূর্য মন্দির এবং উড়িষ্যার যে পুরীর জগন্নাথ মন্দির, মেন যে আমরা জানি জগন্নাথ মন্দির, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তাকে বেশ করেই কিন্তু সমস্ত কিছু হয়েছে। এবং বাইরেও এখানেও অনেক মন্দিরগুলো দেখো রয়েছে। আর কত সুন্দর গাছপালা রয়েছে দেখেছো। এমামি পেপার মিল কিন্তু একটা প্রাইভেট কোম্পানি, তো এই প্রাইভেট কোম্পানি থেকে কিন্তু এই মন্দিরটা করা হয়েছে। পেপার মিলের মধ্যেই, মানে একটা জায়গায়, কম্পাউন্ডে এই মন্দিরটা রয়েছে। এখানে মন্দির বলো বা গাছপালা বলো, অপূর্ব লাগছে। আর এখানে কত সুন্দর পলিউশন ফ্রি আকাশ, এবং এখানে থাকলে পুরো মানে শান্তি শান্তি একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। তাই, আর ছায়াতে এত সুন্দর লাগছে মন্দিরটা দেখো দেখতে। আমি দেখাই এদিকটাও, কি সুন্দর লাগছে, তাই না পিকা? অপূর্ব সুন্দর লাগছে। এই জায়গাটা এত সুন্দর দেখো, ছবির মতো, কেউ ছবি এঁকে দিয়েছে মনে হচ্ছে। অনেক পর্যটক এসছেন, অনেক শরণার্থী, অনেক ভক্তগণ এসছেন এখানে। অনেক রকম মানুষ দেখতে পেলাম এবং উড়িষ্যার সমস্ত কিছু দেখতে ভালোই লাগছে। খুবই সাংস্কৃতিক জায়গা, খুব ভালো লাগলো এখানকার শিল্প সংস্কৃতি, পুজো, উৎসব সব দেখে। অপূর্ব সুন্দর এমামি জগন্নাথ মন্দির। এখানে দেখো অনেক কিছু ইনফরমেশন রয়েছে, কটাই মন্দির খোলে সেটাও রয়েছে। শ্রী জগন্নাথ মন্দির, বালাসোর। এটা টেম্পল যখন, মানে মন্দির দর্শনের যে টাইমটা, সেটা হচ্ছে ভোর 5:30 থেকে 6টা, তারপরে 7:30 থেকে 12:30, আবার 4টের সময় খুলবে, রাত 9টা অবধি। আরতি 5:30টায় একবার হয়, 7:30টায় একবার হয়, বিকেল 6:30টায় একবার হয়, আর 8:30টায় শয়ন আরতি হয়, শেষ হয়। সবকিছু এখানে রয়েছে, কোন কোন বার কি হয়, আজকে কি বার, সমস্ত কিছু রয়েছে। আর এখানে দেখো কি সুন্দর ধ্বজা দেখা যাচ্ছে মন্দিরের। আর এত সুন্দর সুন্দর নারকেল গাছ, সুপারি গাছ, কলা গাছ, বিভিন্ন চারিদিকে মন্দির চত্বর। অপূর্ব সুন্দর লাগছে। মন্দিরের মূল প্রবেশদ্বার এবং বাকি মন্দিরও অত্যন্ত সুন্দর লাগছে।
এত সুন্দর মনে হচ্ছে কেউ ছবি এঁকে দিয়েছে, চিত্রের মতো সবকিছু করা হয়েছে এখানে। কি অপূর্ব লাগছে এই স্ট্রাকচার গুলো। এটা ঠিক মন্দিরের ওপরে আমরা দাঁড়িয়ে আছি। এই যে মন্দিরের চূড়া, আর আমরা এখানে দেখতে পাচ্ছি এই স্ট্রাকচার গুলো। এইগুলো আলাদা আলাদা সব মন্দির। আর কত সুন্দর গাছ লাগানো আছে, সাজানো গোছানো, একটুও অপরিচ্ছন্ন নেই, চারিদিকে কি পরিষ্কার। এটা এমামি জগন্নাথ মন্দিরের প্রসাদ অ্যান্ড ভোগ। দেখো লেখা আছে এখানে উপলব্ধ শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এবার কি কি প্রসাদ আছে তোমাদের বলি। এখানে তোমরা খাজা কিনতে পারবে। খাজা এগুলো 100 টাকা করে প্যাকেট রয়েছে। এখানে লাড্ডু রয়েছে। লাড্ডুটা কিসের লাড্ডু? মিষ্টি লাড্ডু। এটা 10 টাকা পিস। ওইদিকে ক্ষীর রয়েছে ভগবানের, ওটা 20 টাকা পিস। আর এখানে রয়েছে মিষ্টি চাল, মানে মিষ্টি পোলাও টাইপের যে ভোগ হয় জগন্নাথের, জানোই সেটা। এটা 50 টাকা, এটা ওই 70 টাকা মতো। আর মালপোয়া রয়েছে 20 টাকা, 10 টাকা এরকম। আর এখান থেকে আমরা খাজাও নিয়ে নিয়েছি আর ক্ষীরও নিয়ে নিয়েছি। পিকা, তাহলে খাজা খাওয়া যাবে বাড়ি গিয়ে। খাজা খাওয়া যাবে। এখন ক্ষীরটা খেয়ে দেখবো। অবশ্যই প্রসাদের রিভিউ দেবো না, কিন্তু অবশ্যই এটা এখানে চলে আসবে তোমরা। ঠিক জগন্নাথ মন্দিরের যে গেট, ঠিক তার একটু এসেই, সামনের দিকে একটু এসেই এই কাউন্টার। অপূর্ব সুন্দর এমামি জগন্নাথ মন্দির থেকে এবার আমরা বিদায় জানাচ্ছি। আর এখানে রয়েছে আরো দুটো মন্দির। আমি ওইদিকে ছিলাম, ওইদিকে দেখলাম হনুমান মন্দির রয়েছে, গজবাহিনী রয়েছে, কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে, পেছনেও লক্ষ্মী টেম্পল রয়েছে। এরকমই সব স্ট্রাকচার। মন্দির চত্বরটা অতিরিক্ত সুন্দর। এত সুন্দর গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, নারকেল গাছ সব দিয়ে সাজানো। এই সুন্দর নীল আকাশ, তার সঙ্গে সাদা মেঘ, অপূর্ব সুন্দর লাগছে। আর এই রঙগুলোর সঙ্গে পুরোপুরি আমরাও পুরোপুরি ম্যাচিং অবতারে। তো এখন এমামি জগন্নাথ মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এরপর যাচ্ছি অন্য মন্দির, সেটা হচ্ছে নীলগিরি। তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন দেখা যাচ্ছে নীলগিরি পাহাড় আর এদিকে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়, সবই দেখা যাচ্ছে। এমামি জগন্নাথ মন্দির থেকে এইমাত্র আমরা বেরোলাম। এবারে আমরা যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। আর রাস্তার ধার থেকে অপূর্ব সুন্দর এই ভিউ। ওই যে দূরে নীল আকাশ আর পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়, সঙ্গে নীলগিরি পাহাড়। উড়িষ্যাতে ধর্ম সংস্কৃতির সঙ্গে পাহাড়, নদী, সমুদ্র মিলেমিশে একাকার, এবং আমাদের এই ট্যুরটাও তাই। অসাধারণ লাগছে দেখতে। বিষ্ণুপুর পাহাড় আর এই প্রাকৃতিক পরিবেশ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। নীলগিরি অঞ্চলের মধ্যেই পড়ছে। আচ্ছা, খুব সুন্দর লাগছে না? অসাধারণ ভিউ। এখন আমরা একটা নতুন জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির, আর পাশে রয়েছে নীলগিরি রাজবাড়ি। তো দুটোর কথাই আমি আস্তে আস্তে বলছি। তো পিকা, তোমাকেও বলে দিই এবং বাকিদেরও বলে দিই। নীলগিরি জানো তো উড়িষ্যার একটা সেপারেট জায়গা, মানে উড়িষ্যা রাজ্যের মধ্যে কিন্তু নীলগিরি আগে ছিল না, আলাদা সেপারেট রাজ্য ছিল। এটা ব্রিটিশ শাসনে, পরে এটা উড়িষ্যা রাজ্যের অন্তর্গত হয়। তখন ব্রিটিশ শাসনে যে রাজারা ছিল তাদের নাম হচ্ছে ভঞ্জ রাজবংশের রাজপুতরা, এইখানে রাজা ছিল। তো নারায়ণ সিংহ যে ওই রাজা, ওই রাজবাড়ির, তা সে এই জগন্নাথ মন্দির, তিনি এই জগন্নাথ মন্দির এটা নির্মাণ করেন। আর যে রাজবাড়িটা আছে, রাজবাড়ির ইতিহাস আমি ওখানে গিয়ে বলছি। তো এই জগন্নাথ মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, সেজন্য বাইরে থেকেই তোমাদের আমি দর্শন করিয়ে দিচ্ছি। এই হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির। ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, তবে আমরা যাচ্ছি। এবং খুব সুন্দর বাইরে থেকে স্ট্রাকচারটা, সাদা এবং অন্য কারুকার্য করা আছে রঙিন, ঠিক রাস্তার ধারেই। আর দেখো এই পাহাড়ের ঠিক পাদদেশে, মানে নীলগিরি যে পাহাড় তার ঠিক পাদদেশেই অবস্থিত এই জগন্নাথ মন্দির। তো ঠিক নীলগিরি পাহাড়ের পাদদেশে কিন্তু রয়েছে নীলগিরি রাজবাড়ি। এই যে রাজবাড়ির গেট, এবং সামনে পিকা যাকে সেই সিংহদুয়ার বলতো, তো এরকমই একটা ব্যাপার কিন্তু। হ্যাঁ, ওরকমই লাগছে
পুরো সিংহ, তাই না? দুপাশে দুটো সিংহ, হ্যাঁ। একদম মানে রাজবাড়ি কালচারে যেটা ছিল, তো এটাও ভঞ্জ রাজবংশের রাজপুত রাজাদেরই নির্মাণ করা। আর ব্রিটিশ শাসনে এটা পুরো একটা আলাদা রাজ্য ছিল, নীলগিরিটাই, এটা উড়িষ্যার মধ্যে ছিল না। আর ভেতরে কিন্তু দুর্গা মন্দির আছে, আমি শুনেছি কনক দুর্গা মন্দির, এবং রাজবাড়ি মানে বশেষ এখন রয়েছে, সেই রকম রাজবাড়ির মেনটেন্যান্সটা এখন নেই শুনেছি। পাহাড়ের গায়ে বলে অপূর্ব সুন্দর ভিউ লাগছে এটাকে, কিন্তু পিকা যদি কেউ ভালোভাবে নিত, মেনটেন করলে এটা দারুণ রিসর্ট হয়ে যেত, দারুণ লাগতো, কেননা পাহাড়ের গায়ে এরকম লোকেশন। তবে হ্যাঁ, পুরোনো জিনিসকে যদি রিনোভেট কিছু করা যায়, হ্যাঁ। জানি না পরে করবে কিনা, আরো ভালো। চলো এবার ভেতরটা দেখা যাক। অপূর্ব সুন্দর এই নীলগিরি রাজবাড়ি, এবং নীলগিরি পাহাড়ের ঠিক পাদদেশে এটা রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এটা কিন্তু আমি বলে দিই, এটা কিন্তু ওদের মানে পাবলিক প্রপার্টি নয়, এটা ওদের পুরো পার্সোনাল প্রপার্টি, এবং এখানে লেখা আছে বড় বড় করে নো এন্ট্রি। এবং আমি বলে দিই, সামনে ওদের অনেকগুলো নাম লেখা আছে, আমি তাও খালি চোখে দেখতে পাচ্ছি নাজগড় প্যালেস, এই বাড়িটার নাম লিখেছে নাজগড় প্যালেস। আর দেখো এটাও ভগ্নপ্রায়, কিন্তু জায়গার স্ট্রাকচারটা কত সুন্দর, ভীষণ সুন্দর এই নীলগিরি রাজবাড়ি। এখনও রাজার বংশরা মানে যারা বংশানুক্রমে এখন যারা রাজা, সে কিন্তু এক রাজা তো নেই, কিন্তু সে এখনো পর্যন্ত রয়েছে, পরিবার আমি শুনেছি রয়েছে। তো উপরে পর্দা টর্দা দেওয়া আছে, রুমগুলো দেখো অপূর্ব সুন্দর লাগছে। আর ওদের নিজেদেরই এই কনক দুর্গা মন্দির, এই রাজবাড়ির গেট, আর এই নীল আকাশ, আর চারিদিকে এখানে কিন্তু সুপারি গাছ, ডাব গাছ, বিভিন্ন গাছ, খুব সুন্দর লাগছে। নীলগিরি রাজবাড়ি থেকে আমরা বেরিয়ে গেলাম, তো এখন চলেছি আমরা পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। ওই যে দূরে দেখা যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়, আর ওই পাহাড়ের কোলেই আমরা থাকবো, আর পুরো পঞ্চলিঙ্গেশ্বর তোমাদের এক্সপ্লোর করব, কীরকম রিসোর্ট, সব অভিজ্ঞতা শেয়ার করব। আশা করছি এই ব্লগটা দুর্দান্ত লেগেছে তোমাদের। ইনফরমেশন ছিল, হিস্ট্রি ছিল, সব ছিল, ভালো ভালো জায়গায় ফটোশ্যুট ছিল, সব তোমরা দেখতে পাবে। এবার নেক্সট ব্লগের অপেক্ষা।